এই শোনো, তোমাদের অনেকের নামের আগে কোচিং কোড নাই। তাসনিয়া তানজিম তানি, সিফাত আব্দুল্লাহ, মোহাম্মদ আজহারুল ইসলাম 10, আজহারুল ইসলাম 10, ইসলাম কি বললাম না। তারপরে ফাহাদ হুসাইন, ইশরাত জাহান, কাজী সোহাউল ইসলাম সহ বেশ কয়েকজন নামের আগে কোচিং কোড নাই। তোমরা লিভ নিয়ে নামের আগে সেটিং অপশনে যে প্রোফাইলে ক্লিক করবে, ডিসপ্লে নেমে দুইটা বক্স থাকবে। ফার্স্ট বক্সে তোমার কোচিং কোড আর দ্বিতীয় বক্সে তোমার ফুল নেম লিখে ওকে করো। কেমন আছো? তো আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় যে সবাই ভালো থাকার কথা, কারণ হচ্ছে আমাদের দীপুমণি আমাদেরকে সবাইকে আসলে এইচএসসি পরীক্ষায় অটো পাস দিয়ে দিছে, তো খারাপ থাকার আসলে কোনো সুযোগ নাই। তো প্রথম কথা হচ্ছে যে আমরা প্রত্যেকবার দেখে আসি যে নর্মালি হচ্ছে এইচএসসি পরীক্ষা রেজাল্ট হয় তখন সবার মধ্যে একটা অমাবস্যার চাঁদের মতো একটা অবস্থা থাকে। তো এবার আসলে সেই সিচুয়েশনটা আমার কাছে মনে হয় যে নাই, কারণ মোটামুটি ভাবে দুইটা রেজাল্টের ভিত্তিতে যেহেতু দেওয়া হচ্ছে, তো এসএসসি আর জিএসসি পরীক্ষা মোটামুটি সহজ হয়, তো সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো থাকার কথা। আচ্ছা, তো যাই হোক, আমরা সবাই আশা করি ভালো আছি। তো প্রথম কিছু কথা বলি যে অনেকে বলতেছেন মোটিভেশন, আসলে মোটিভেশন দিয়ে কোনো কাজ হয় না। যে আমাদের হচ্ছে যে আহ, ভর্তি পরীক্ষাটাও এমন হবে যে দেওয়া লাগবে না, আমাদের জিপিএর ভিত্তিতে হচ্ছে ভর্তি পরীক্ষা নিয়ে নিবে। তো মোটামুটি ভাবে সবার একটা ভালো প্রিপারেশন থাকতে হবে, কারণ ভর্তি পরীক্ষাগুলো কখনোই এইচএসসি বা এসএসসি পরীক্ষার মতো না। এটা খুব শর্ট টাইমের একটা পরীক্ষা, 1 ঘন্টার একটা পরীক্ষা হয়। তো দেখা যায় এর মধ্যেই তোমাকে হচ্ছে অ্যাসেস করার জন্য কিছু কোশ্চেন হয়। তো কোশ্চেন গুলো আমাদের পাঠ্য বই থেকেই আসে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এর মধ্যে থেকেই আসে, কিন্তু আমাদেরকে একটু টেকনিক্যালি পড়তে হবে, এই আর কি বিষয়। তো যাই হোক, আজকে আমাদের যে টপিকস আমরা সেখানেই চলে আসি। আজকে আমাদের টপিকস হচ্ছে গুণগত রসায়ন। আচ্ছা, তো গুণগত রসায়নের মধ্যে আমরা চলে আসি। আচ্ছা, গুণগত রসায়ন বলতে তোমরা কি বুঝো? গুণগত রসায়ন মানে হচ্ছে রসায়ন শাস্ত্রের যে অধ্যায়টা পাঠ করলে বেসিক্যালি আমরা রসায়নের গুণ সম্বন্ধে লিখতে পড়তে এবং শিখতে পারবো, এটাই হচ্ছে গুণগত রসায়ন। নর্মালি যেটা হয় যে প্রত্যেকবার গুণগত রসায়ন থেকে এই অধ্যায়টা থেকে 2টা বা 3টা করে কোশ্চেন আসে। আর আজকে আমরা হচ্ছে এই অধ্যায়ের অর্ধেক পড়ব, তো এই অধ্যায়ের অর্ধেক থেকেও প্রত্যেকবার 1টা বা 2টা করে কোশ্চেন আসছেই। তো বুঝাই যাচ্ছে যে আসলে অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে 1টা 2টা কিন্তু ফেলনা না, মানে 1টা 2টা কোশ্চেন এরকম বিন্দু বিন্দু মিলেই তো আসলে সিন্ধু হয়, তাই না? আচ্ছা, তো আমরা আজকে অধ্যায় কি কি পড়বো দেখো, এখানে বলা হচ্ছে যে পরমাণুর যে মডেল সমূহ, কোয়ান্টাম সংখ্যা, পরমাণুর কণিকা সমূহ এবং পরমাণুর ইলেকট্রন বিন্যাস, এই টপিক 4টাই আসলে মোটামুটি ভাবে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রায় সময় কোশ্চেন আসে। তো যাই হোক, আহ আচ্ছা, দেখো তোমাদের স্ক্রিনে আমি হচ্ছে কিছু একটা আঁকার চেষ্টা করছি, এটা তোমাদের কাছে কি বলে মনে হচ্ছে? তোমরা চ্যাট বক্সে কমেন্ট করতে পারো। অ্যাটম কিছু না, বৃত্ত, ডিম, সার্কেল। আচ্ছা, তো আমরা কি একটা জিনিস জানি যে বৃত্ত কে আবিষ্কার করেছে? আচ্ছা, ঠিক আছে, বৃত্ত কে আবিষ্কার করছে জানি আমরা, বিখ্যাত বিজ্ঞানী বিজ্ঞানী থেলিস, তিনি এই বৃত্তটা আবিষ্কার করেন। তো থেলিস, তোমাদের এই কমেন্ট দেখলে তো হার্ট ফেল করবে, তোমরা কেউ লেখছো যে তিনি হচ্ছে, এটা হচ্ছে পরমাণু, এটা অ্যাটম, এটা নিউক্লিয়াস। তো যাই হোক, এটা আসলে শুধুমাত্রই একটা বৃত্ত বা একটা গোল্লা বা ডিম যাই বলো, কিন্তু কোনোভাবে এটা অ্যাটমের মতো মনে হয় নাই। তো তোমাদেরকে একটা গল্প শোনাই। তোমরা তো সবাই স্টিভ জবসকে চিনো, তাই না? মাইক্রোসফটের যে প্রতিষ্ঠাতা স্টিভ জবস, তো তার কোম্পানিতে একদিন ভাইবা হয়। তো সে যে ক্যান্ডিডেটই আসুক তাদেরকে সেম কথা বলতেছে যে পুট দি মার্কার এন্ড রাইট সামথিং অন দি বোর্ড। তো এখন সবাই চিন্তা করছে যে এত বড় একটা কোম্পানিতে ভাইবা দিতে আসছে, আমাকে ভালো কিছু লিখে দেখাইতে হবে, তাই না? তো এখন সবাই চিন্তা করছে তার যে বিষয়ের উপর প্রিপারেশন ভালো, তো সেই বিষয়গুলো লেখার চেষ্টা করতেছে নর্মালি। তো এখন দেখা গেছে এরকম একটা সিচুয়েশনে এক একজন লিখছে, কেউ লিখছে গুগল, কেউ লিখছে মাইক্রোসফট, তাদেরকে কোশ্চেন করা হচ্ছে তারা এগুলা কেন লিখছে। তো তারা অ্যান্সার দিছে যে
আমাকে কিছু একটা লিখতে বলছেন, তাই আমি যেটা ভালো পারি সেটা লিখছি। তো ওই সময়ে একজন ক্যান্ডিডেট যায় এবং সে জাস্ট যে বোর্ডে এই কথাটা লেখে, সামথিং। তো আসলে তাকে কি করতে বলা হয়েছে, যে পুট দি মার্কার অ্যান্ড রাইট সামথিং অন দি বোর্ড। তাকে আসলে সামথিং কথাটা বোর্ডে লিখতে বলা হয়েছে। এখন সে সামথিং কথা বাদ দিয়ে হাবি জাবি যাই লেখুক, স্টিভ জবসের কি সেটা পছন্দ হবে? হবে না। তো মেডিকেল সেক্টরটাও কিছুটা এমন, এখানে ভর্তি পরীক্ষাগুলো মোটামুটি এইভাবেই নেওয়া হয়। এখানে আসলে তোমার কাছে যেটা চাওয়া হয় সেটাই, মানে এখানে ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করার সুযোগ খুবই কম। আচ্ছা, তো যাই হোক, আমরা ধরে নিলাম যে তোমরা নর্মালি খুব পরিশ্রম করে মেডিকেলে চান্স পেলে, ধরলাম যে একজন তোমাদেরকেও মেডিকেলে চান্স পাইলা। আচ্ছা, তো এখন মেডিকেলে চান্স পাওয়ার পরে কি ঘটনা ঘটবে? ধরো যে তোমারই একজন ব্যাচমেট পিছনে ঘুরতে থাকবে তোমার। আচ্ছা, তো এখন ঘটনাটা কি ঘটবে? ব্যাচমেটটা ঘুরতে ঘুরতে, সার্কেল বরাবর ঘুরতে ঘুরতে কেন্দ্রের দিকে যে বল অনুভব করবে, এটাকে আমরা কি বলতেছি? কেন্দ্রমুখী আকর্ষণ বল, তাই না? কিন্তু এই ব্যাচমেটটার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এর হয় একটা বিস্কুটের ফ্যাক্টরি আছে, আর না হলে একটা গার্মেন্টস এর ফ্যাক্টরি আছে। এখন কি ঘটনা ঘটবে? তার এই ব্যাচমেটটা ঘুরতে ঘুরতে এবার কেন্দ্রের ঠিক উল্টা দিকে একটা বল অনুভব করবে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে কেন্দ্র বিমুখী আকর্ষণ বল। তো বিজ্ঞানী রাদারফোর্ড সাহেব এটাই বলছেন যে যখন কেন্দ্রমুখী আকর্ষণ বল এবং কেন্দ্র বিমুখী আকর্ষণ বল সমান হবে, তখন একটা ইলেকট্রন এই সার্কেল বরাবর সব সময় ঘুরতে থাকবে। আচ্ছা, তো এই কারণে এই নামকরণগুলা করতে হবে আমাদের। আচ্ছা, যাই হোক, আমরা এগুলো নামকরণ পরে করতেছি। আমরা জানি কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন, তাই না? আচ্ছা, তো আমরা ধরে নিলাম যে কেন্দ্রে আছে হচ্ছে প্রোটন, যেটা হচ্ছে ধনাত্মক আধান সম্পন্ন, আর এগুলা হচ্ছে নিউট্রাল, মানে নিউটন আর কি। আচ্ছা, দেন এটা হচ্ছে ইলেকট্রন। আচ্ছা, তো এখন ঘটনায় আসি, এই ইলেকট্রন কে আবিষ্কার করছে আমরা কি জানি? আচ্ছা, কে আবিষ্কার করছে সেটাতে যাওয়ার আগে আমরা আর কিছু কথা বলি। আমরা ল্যান্ড ফোন দেখছি না, ল্যান্ড ফোন গুলা আসলে একদম প্রাথমিক যুগের ফোন, তাই না? এগুলাকে বলা হয় 1G, ফার্স্ট জেনারেশনের ফোন। এরপরে আসতেছে ওই যে বাটন ফোন গুলা, হ্যাঁ, এগুলা হচ্ছে সেকেন্ড জেনারেশন। এরপরে 3G, সরি, এরপরে আসতেছে হচ্ছে 3G, তারপরে 4G, এরপরে এখন 5G আছে বাংলাদেশে। তো এখন ঘটনাটা হচ্ছে এটাই যে ফোনগুলা ডে বাই ডে আপডেট হচ্ছে। তো পরমাণু মডেল প্রথমে ওরকম ছিল না, পরমাণু মডেল প্রথমে ছিল কিছুটা এমন। তো এই পরমাণু মডেলটার এক একজন এক এক নামে ডাকতো। কেউ বলতো যে এটা হচ্ছে কিসমিস মডেল, কেউ বলতো না এটা আসলে তরমুজ মডেল, কেউ বলতেছে না এটা আসলে তরমুজ মডেল না, এটা হচ্ছে পাম পুডিং মডেল। তো বেসিক্যালি এই যে পরমাণু মডেলটা, এই মডেলটা দিছিলেন হচ্ছে টাঙ্গাইলের একজন বিখ্যাত বিজ্ঞানী আছে, যার নাম হচ্ছে জে জে চমচম। তিনি ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে এই পরমাণু মডেলটা আমাদের সামনে তুলে ধরেন। তার এই পরমাণু মডেলের সাফল্য হচ্ছে এই যে ইলেকট্রন গুলা, সেটা সম্পর্কে একটা রাফ ধারণা আমাদের সামনে তুলে ধরেন। তো এই পরমাণু মডেলটার নাম কেন তরমুজ পরমাণু মডেল হইলো? আমরা তো এটাকে ডিম পরমাণু মডেলও বলতে পারতাম। তরমুজ বলার কারণ হচ্ছে তরমুজের অভ্যন্তরে কিছু বিচি থাকে। আমাদের চমচম সাহেব এই বিচিগুলাকে চিন্তা করছে ইলেকট্রন হিসাবে। তো যাই হোক, এটা হচ্ছে একটা পরমাণু মডেল। তো এই পরমাণু মডেল কোনো বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে না, এখানে শুধু ইলেকট্রনটার অবস্থান সম্পর্কে একটা রাফ ধারণা পাওয়া যায়, একটা মাত্র বৈশিষ্ট্য ব্যাখ্যা করে। তাই এই পরমাণু মডেলটা কয়মাত্রিক পরমাণু মডেল? একমাত্রিক পরমাণু মডেল। আচ্ছা, এরপরে হচ্ছে বোর পরমাণু মডেল। আমরা একটু আগে দেখতেছিলাম বোর পরমাণু মডেলের ক্ষেত্রে কি ছিল, ইলেকট্রনটা বাইরের দিকে ছিল আর ভিতরের দিকে ছিল ধনাত্মক আধান প্রোটন এবং নিউট্রন। আচ্ছা, তো এই পরমাণু মডেলটাও কোনো বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে না, এখানেও শুধু ইলেকট্রনটার অবস্থান সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। তাই এই পরমাণু মডেলটাও আগের পরমাণু মডেলের মতো একমাত্রিক পরমাণু মডেল। তাহলে একমাত্রিক পরমাণু মডেল আমরা কয়টা পাচ্ছি? দুইটা। আচ্ছা, তো আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে একটু চিন্তা ভাবনা করি। দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেলের আরো কিছু নাম আছে। এটার আরেকটা নাম হচ্ছে সোলার সিস্টেম অ্যাটম মডেল। তো সোলার সিস্টেম অ্যাটম মডেল হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে রাদারফোর্ড এই পরমাণু মডেলটাকে তুলনা করছিলেন সৌর জগতের সাথে, তাই এর আরেক নাম হচ্ছে সোলার সিস্টেম অ্যাটম মডেল। শুধুমাত্র তাই না, এই পরমাণু মডেলটাকে নিউক্লিয়ার পরমাণু মডেলও বলা হয়। কেন? কারণ এর পরমাণু মডেলের সাফল্য হচ্ছে কেন্দ্রের অভ্যস্ত যে নিউক্লিয়াস আছে সেটা আবিষ্কার করে।
তাই এই পরমাণু মডেলের আরেক নাম হচ্ছে